এখনো যে গুপ্ত ছাত্রলীগ আছে, যেটা ছাত্রদল করে তখন সেটাকে বলা হয় জনরোষ, আর যখন শিবির করে তখন সেটাকে বলা হয় মব। রাজশাহী মেডিকেল কলেজে 22 জনের মধ্যে 11 জন ছাত্রলীগ সদস্য আছে। আপনারা কেন বহিষ্কার করেন না, প্রমাণ করেন না? বহিষ্কার করার মতো ঘটনা ঘটলেই না বহিষ্কার হবে। এখন একটা কথা উত্তর দেই, আমি একটা করে উত্তর দেই। প্রথম কথা বলেছেন আপা যে ফ্যামিলি কার্ড সহ কোনো জায়গায় কোনো কিছুতে দলের কোনো সম্পৃক্ততা নেই। আমি আপনাকে ডেটা দিয়ে বলছি যে বাংলাদেশের ওনাদের যে জুলাই সনদের 31 দফার মধ্যে, এই যে আমি নিয়ে আসছি, 31 দফার 20 নম্বর ধারাতে বলা হয়েছে যে ওনারা কোনো স্থানীয় সরকার প্রশাসনের কোথাও কোনো জায়গায় ওনারা দলের লোকের সম্পৃক্ততা ওনারা দিবেন না। কিন্তু আপনারা কি দেখলেন যে 1 মাসের মাথায় বাংলাদেশের সকল ভিসি পরিবর্তন করে দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি হয়েছেন তিনি ওনাদের নির্বাচন পরিচালনা কমিটিরই সদস্য ছিলেন এবং তাকে ভিসি নিয়োগ করা হয়েছে। সকল বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ, এটা কি দলের সম্পৃক্ততা না? দ্বিতীয়ত আমরা দেখেছি সকল সিটি কর্পোরেশনের মেয়র দলীয় প্রশাসক নিয়োগ করা হয়েছে, অথচ ওনারা ওনাদের 31 দফার মধ্যে নিজেদের ম্যানিফেস্টোতে এবং 31 দফাতেই ওনারা উল্লেখ করেছিলেন যে ওনারা স্থানীয় সরকারের কোনো জায়গায় কোনো প্রশাসক নিয়োগ করবেন না। ওনারা নিজেদের ওয়াদাই নিজেরা ভঙ্গ করতেছেন। তো সেই সকল জেলাতে কিন্তু প্রশাসক নিয়োগ করা হয়েছে, সকল সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এবং ভেরি রিসেন্টলি আপা একটু আগে যেটা বললো যে এই যে এসপি ভিসি নিয়োগ করা হয়েছে, রাকিবুল ইসলাম হুইপ, ওনার ওয়াইফ, ওনাকে দেওয়া হয়েছে এই যে এসপি হিসাবে। তো এগুলি কি দলের সম্পৃক্ততা নয়? এগুলি কি প্রমাণ করে যে দলের সম্পৃক্ততা হয় নাই? এবং যেটা বলা হয়েছে এরপরের প্রশ্নটা হচ্ছে ইসলামী ব্যাংক তৈরি করা হয়েছিল জিয়াউর রহমানের আমলে। জামাত ইসলাম সহ ইসলামী মনা কতজন লোকের সাথে সম্পৃক্ত হয়ে এটি 1983 সালে এই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। এবং জামাতের লোকরা সেটার সাথে যদি সম্পৃক্ত থেকে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যাংক হিসাবে ইসলামী ব্যাংককে একবার না একাধিকবার শ্রেষ্ঠ ব্যাংক হিসাবে নির্বাচিত করে থাকে, তাহলে জামাত ইসলাম এদেশের অর্থনীতিতে অবদান রেখেছে, এদেশের অর্থনীতির চাকা সচল রাখতে ব্যাংকিং খাতকে সর্বশ্রেষ্ঠ খাতে নিয়ে যেতে ভূমিকা রেখেছে। কিন্তু কি করলো তারা এসে ব্যাংক রেজুলেশন একটাকে পরিবর্তন করে 18 ধারার সাথে 18 ক ধারা যুক্ত করে যে ইন্টারিম সরকার যতগুলি অধ্যাদেশ জারি করেছিল তার মধ্যে আমি যদি বলতে চাই সবচেয়ে কোয়ালিটিফুল এবং জনকল্যাণমূলক ব্যাংকিং খাতকে রাষ্ট্রকে রক্ষা করার জন্য যে খাতে অধ্যাদেশটি তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে এই যে ব্যাংকিং রেজুলেশনটা। এই যে আওয়ামী লীগের সময় অবিশ্বাস্য লুণ্ঠন হয়েছিল, আওয়ামী লীগ লুটপাট করে দেশ থেকে পালিয়ে গেছে তার 2-3টি সিন্ডিকেট নিয়ে, এস আলম, নাসা গ্রুপ সহ কয়েকটি গ্রুপ সহ। সেই ব্যাংকিং খাতকে রক্ষার জন্য, অতীতের লুটপাটকে বন্ধ করার জন্য, ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলিকে 5টা ব্যাংকে একত্র করে মার্জারের মাধ্যমে সেগুলিকে রক্ষা করার জন্য, ভবিষ্যতে যাতে এরকম না হয় সেই বিচার ব্যবস্থা তৈরি করার জন্য, দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনানোর জন্য এবং তারা যেন আর কখনো ব্যাংকিং খাতের মালিকানায় আসতে না পারে সেই অধ্যাদেশে এটা করা হয়েছিল। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম বিএনপি এসে সেই অধ্যাদেশ সংযোজিত করার প্রথমে ল্যাপস করে দিতে চেয়েছিল, যেন একটা নির্দিষ্ট সময়ের পরে সেটিকে আইনে পরিবর্তন না করলে সেটি ল্যাপস হয়ে যায়। যখন ওয়ার্ল্ড ব্যাংক এটাতে হস্তক্ষেপ করে এই অধ্যাদেশকে আইনে পরিবর্তন করার জন্য অনুরোধ করেছিলেন, তখনই বিএনপি এই ল্যাপস না করে নতুন ফন্দির মাধ্যমে যেটা করলো, পুরনো যারা এই লুটপাট করে এখান থেকে টাকা পাচার করে চলে গেছে তাদেরকে এস আলম গ্রুপ এবং নাসা গ্রুপ, এই 5টি ব্যাংকের লুটপাটের সাথে যারা জড়িত ছিল সেই ব্যাংকগুলিকে বাঁচায় রাখার জন্য ইন্টারিম গভর্নমেন্ট 35,000 কোটি টাকা তাদেরকে ভর্তুকি দিয়েছিল। কিন্তু এই নতুন অনুচ্ছেদে বলা হলো যে সরকার যা বিনিয়োগ করেছে তার 7 পয়েন্ট, এটা আপা যেহেতু ইসলামী ব্যাংকটা বলছেন তো এই জন্য আমি এটা বলতেছি, 7.5% মালিকানা দিয়েই তাদেরকে ব্যাংকিং খাতের ফেরত দিয়ে দেওয়া হবে। তো এটা কি করা হলো তাহলে? এস আলম গ্রুপকে আবার পুরস্কৃত করা হলো পুরাতন ব্যবস্থায় ফিরিয়ে আনার জন্য। এইটা একটা কথা। আর আপা গুপ্তর কথা বলেছেন, সেই গুপ্তটা একটু বলতে চাই, এভাবে বলতে চাই নাই কিন্তু আপা যখন তুলেছেন তখন তো একটু জবাব দিতেই হবে আমাকে। সেটা হচ্ছে যে শিবির গুপ্ত ছিল, শিবিরকে
মানে নানান রকম ভাবে ট্যাগিং করে তাদেরকে হত্যাযজ্ঞ করা হয়েছে। এবং আপনি জানেন যে ডেইলি স্টারের রিপোর্ট এবং গুম কমিশনের যে রিপোর্ট হয়েছে সেখানে 948 জন গুম করা হয়েছে, তার মধ্যে 712 জনই ছিল জামাত শিবিরের, বাকিরা ছিল বিএনপির। আমি বলবো না যে বিএনপি হয়নি, বিএনপিরা হয়েছে, কিন্তু 948-এর মধ্যে 712 জনই ছিল জামাত শিবিরের লোক। এইভাবে যাদেরকে গুম করে খুন করে হত্যাযজ্ঞ করে বাঁচার পথ বন্ধ করে দেওয়া হয়েছে, তারা তো বাঁচার জন্যই যে কোনো পদক্ষেপ গ্রহণ করেছে। এটা তো বিএনপিকেও করতে হয়েছে। আপনি দেখেছেন যে জনাব তারেক রহমান, তাকে অত্যাচার নির্যাতন করে তার কাছ থেকে লিখিত মুসলেকা নিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে এবং সে লন্ডনে 17 বছর পর্যন্ত অবস্থান করেছে। আমরা কি বলবো তিনি 17 বছর গুপ্ত ছিলেন? এটা কি শুনতে ভালো লাগবে? আমরা এবং আমরা জানি যে না, উনি দেশে আসতে পারেন নাই, উনি ওয়ার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে উনি চালিয়েছেন। এবং সালাউদ্দিন আহমেদ শিলংয়ে গিয়ে সার্কিট হাউসে বসে গুপ্ত ছিলেন এবং সেখান থেকে যে ট্রেনিং নিয়ে এখানে আসছেন। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে হারিস চৌধুরী, যিনি বিএনপির নেতা ছিলেন, তিনি নিজের পরিচয় মরতেও পারেন নাই, তার জানাজাও হতে পারে নাই, তিনি দাফন কাফনও পান নাই, শুধুমাত্র বিএনপি করার কারণে। আপনারা দাবি করেন ছাত্রদল ক্যাম্পাসে ছিল না, তাহলে নিশ্চয়ই তারাও গুপ্ত ছিল। তারা তো গুপ্ত ছিল, নাহলে কোথায় ছিল? এই গুপ্ত না থাকলে তারা কোথায় ছিল? বাংলাদেশের কোন জায়গায় তো তারা গুপ্ত ছিল। সুতরাং এবং যত এই যে বালু ট্রাক বিএনপির নেত্রীর বাসার সামনে রাখা হয়েছে যখন আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, আপনারা জানেন ইতিহাস আছে এটা এবং লেখা আছে, পত্রিকার নিউজ কাটিং আছে, যে সেই সময় শিবিরেরই একজন সেই প্রতিবাদে জামাত শিবিরের লোকেরা অংশগ্রহণ করে শিবিরের লোক শহীদ হয়েছে, কিন্তু ছাত্রদল বা বিএনপির কেউ সেখানে যায় নাই। সেই জন্যই বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন যে জন রাজপথ ছাড়ি নাই, খালেদা জিয়া ভয় নাই, এইরকম স্লোগান দিবেন না। এটা তিনিই বলেছেন, তারই ভাষ্য, তারই বক্তব্য। বলছে যে এই ধরনের বক্তব্য দিবেন না, আমি এগুলি বিশ্বাস করি না, আপনারা নতুন স্লোগান শিখেন, নতুন স্লোগান দিবেন। সুতরাং এই গুপ্ত গলা বলার যে ফ্রেমিং, কথায় লড়াইয়ের মধ্যে যদি থাকে সেটা ভালো আছে, যে আমরা এই টেবিলে বসে একজন আরেকজনকে গুপ্ত বললাম, শুনলাম, উত্তর দিলাম, সেটা ঠিক আছে। কিন্তু এটা যখন রামদা কিরিজে গড়ায় এবং কোপ দিয়ে গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলা হয়, ছাত্রদল যা করেছে সেটা যখন ছাত্রদল করে, যেটা ছাত্রদল করে তখন সেটাকে বলা হয় জনরোষ, আর যখন শিবির করে তখন সেটাকে বলা হয় মব। এই যে ফ্রেমিং, এই যে ছাত্রদলের কমিটিতে এখনো যে গুপ্ত ছাত্রলীগ আছে, সেটা আমি যদি বলি, বরিশালের ছাত্রদলের কমিটিতে 20 জন ছাত্রলীগের সদস্য আছে, রাজশাহী মেডিকেল কলেজে 22 জনের মধ্যে 11 জন ছাত্রলীগ সদস্য আছে, নাটোরের দলের যে সভাপতি হয়েছে তিনি ছাত্রলীগের সদস্য, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 13 জন ছাত্রলীগ সদস্য আছে, লোহাগাড়া, কুমিল্লা থেকে শুরু করে বহু জায়গায়। এবং সর্বশেষ আপার উদ্দেশ্যে বলতে চাই যে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আওয়ামী লীগের বন পরিবেশ, পত্রিকায় প্রকাশিত, প্রথম আলো, যুগান্তর পত্রিকা, আমরা যদি পত্রিকা বিশ্বাস না করি, জামাতের দখলে এগুলো, সামাজিক কিভাবে প্রথম আলো জামাতের দখলে, আপা প্রথম আলো জামাতের দখলে, যুগান্তর জামাতের দখলে। আপনি যে কথাগুলো বললেন একটু শেষ করি। গোপালগঞ্জের যে কাশিয়ানী উপজেলার আওয়ামী লীগের বন পরিবেশ সম্পাদক সুবর্ণ ঠাকুরকে এমপি হিসাবে দিয়েছে আওয়ামী লীগ, এখনো কিন্তু সে পদে আছে, সে বলছে এখনো পদত্যাগ করি নাই। তাকে প্রশ্ন করা হয়েছে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে কি করবেন, বলছে তখন দেখা যাবে। তার মানে সে আওয়ামী লীগ প্রীতি বা আওয়ামী লীগের পদ পদবি নিয়েই এখানে অ্যাসাইন হয়েছে।